আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট অনুযায়ী কি কি ধরনের পরিবর্তন ঘটেছে এবং নতুন কি কি আপডেট এসেছে সেই বিষয় সম্পর্কে আজকে আমরা ডিটেইলস আলোচনা করব এই ভিডিওতে। আচ্ছা, চলো আমরা শুরু করি বিষয়টা। প্রথমত দেখো, এখানে আবেদন যোগ্যতা নিয়ে বলা হয়েছে। এ ইউনিট, এ ইউনিট হলো সায়েন্স ইউনিট। এটা সায়েন্সের শিক্ষার্থী যারা, তারা এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে। এখানকার যে জিপিএটা দেওয়া আছে এসএসসি এবং এইচএসসি, এই জিপিএটা হইলো তোমার সর্বনিম্ন বা ন্যূনতম। এই জিপিএ তোমার পাইতেই হবে। এর চাইতে তুমি যদি কম পাও তাহলে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবা না। তো এখানে এই কন্ডিশন ঠিক আছে। তারপরে আবার আরেকটা কন্ডিশন রয়েছে, সেটা হইলো 8.5 থেকে 9.5 এর মধ্যে থাকলে তুমি যখন সাবজেক্ট চয়েস দিবা আর কি, তখন তোমার এই যে জিপিএ যেটা, এটা আবার তোমার কাজে লাগবে। তো ধরে নাও তুমি এখানে যে সর্বোচ্চ তোমার 9, তুমি 9 যদি ধরে রাখতে পারো, তোমার সব জিপিএ যোগ করে যদি তোমার 9 হয়, তাহলে তুমি ধরে নেবা এখানকার যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তুমি সহজেই পেয়ে যাবা, কোনো সমস্যা হবে না এখানে তোমার। তারপরে দেখো বি ইউনিট যেটা রয়েছে, এখানকার এসএসসি এইচএসসি যে জিপিএ যেটা, এটা 3.50, এটা ন্যূনতম তোমার লাগবে। এবং সাবজেক্ট পাইতে হলে তোমার 8.00 এটা কিন্তু পাওয়া লাগবে। সাবজেক্ট পাইতে হলে এত পাওয়া লাগবে। পরীক্ষা দেওয়ার জন্য সর্বনিম্ন এত হইলেও কিন্তু সাবজেক্ট পাওয়ার জন্য তোমার কত পাওয়া লাগবে? 8.00, এটা কিন্তু যোগ করে আসতে হবে। তারপরে দেখো সি ইউনিট যেটা, সি ইউনিট এটা কিন্তু অল গ্রুপ, মানে সবাই পরীক্ষা দিতে পারবে। তারপরে বি ইউনিট যেটা, এটাতেও সবাই পরীক্ষা দিতে পারবে। বিশেষ করে বিভাগ পরিবর্তনের যারা শিক্ষার্থী আছে, যারা সায়েন্স থেকে কমার্স থেকে বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নেয়, তারা কিন্তু বেশিরভাগ সবাই কিন্তু এই বি আর সি যে ইউনিটটা রয়েছে এটাকে টার্গেট করে। মেইন ভালো ভালো টপ লেভেলের যে সাবজেক্টগুলো, কলা ও মানববিদ্যা অনুষদ, তারপরে সমাজবিজ্ঞান অনুষদ, এই সাবজেক্টগুলো কিন্তু এখানে রয়েছে। তারপরে দেখো C1 ইউনিট, এটা নাট্যকলা। এখানে এই যে সঙ্গীত, নাট্যকলা, চিত্রাঙ্কন, এই যে বিষয়গুলো রয়েছে, এখানে তুমি এটা পাবা। এখানেও সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে, কোনো সমস্যা নেই। এখানকার ন্যূনতম যে জিপিএ লাগবে সেটা কত? 3.50, এটা তোমার সর্বনিম্ন লাগবে এসএসসি এবং এইচএসসি তে। এত কম যদি হয়ে যায় তাহলে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে না, কিন্তু টোটাল হইতে হবে আবার কত? 7.50। তারপরে দেখো এখানে ডি ইউনিট যেটা রয়েছে, এটা কিন্তু আবার বিজ্ঞানের ইউনিট। ডি ইউনিট যেটা, এটা কিন্তু বিজ্ঞানের ইউনিট। এক এক ইউনিভার্সিটির এক এক ইউনিট কিন্তু এক এক বিষয়ের শিক্ষার্থীদের জন্য, এই বিষয়টা তোমরা একটু খেয়াল রাখিও। তারপর দেখো ই ইউনিট যেটা, এটা এখানে তোমার যোগ্যতা লাগবে এসএসসি এইচএসসি তে সর্বনিম্ন 3.50 করে। আর ডি ইউনিট যেটা, এটাতে লাগবে 4.00 করে। এবং সাবজেক্ট পাইতে হলে কিন্তু 9.00 এটা কিন্তু লাগবে বিষয় ভেদে। তার মানে দেখো অনেক সময় আমরা দেখতেছি 4.00 তাহলে তো 8 হয়ে যাচ্ছে। তোমার যদি 8 থাকে তাহলে কিন্তু তুমি সাবজেক্ট পাবা না, তোমার কিন্তু 9.00 এইটা পাওয়া লাগবে। তারপরে দেখো ই ইউনিট যেটা, এখানে 7.5 থেকে 8.00 এটা থাকাই লাগবে। সর্বোচ্চ ধরে নাও হইলো 8.00। তারপর দেখো আইবিএ ইউনিট যেটা রয়েছে, আইবিএ ইউনিট, এখানে তোমার লাগবে হইলো 9 থেকে 8.50। এর মধ্যে যদি তোমার থাকে তাহলে তুমি সাবজেক্ট পেয়ে যাবা ইনশাল্লাহ। তুমি এখানকার যে বিষয়টা দেওয়া আছে, এখানকার সর্বোচ্চটা তুমি ধরে নেবা, যে সর্বোচ্চ যেটা রয়েছে সেটা ধরে নেবা। এগুলো যদি তোমার থাকে তাহলে তুমি সহজেই সাবজেক্ট পেয়ে যাবা, কোনো সমস্যা হবে না। আমাদের স্লাইডে ডিটেইলস আলোচনা করব আজকে আমরা, যে কোন সাবজেক্ট পেতে হলে অ্যাকচুয়ালি কত জিপিএ থাকা প্রয়োজন। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তো দেখো এখানে মেইনলি আমরা যে বিষয়টি আলোচনা করলাম সেটা হলো জিপিএ। কত জিপিএ অ্যাকচুয়ালি লাগবে তোমার এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে জাহাঙ্গীরনগর সম্পর্কে যদি আমরা দেখি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটা সাভারে অবস্থান করতেছে, ঢাকাতে। তো দেখো এখানে কয়েকটা বিষয় দেওয়া হয়েছে। এ ইউনিট যেটা, এই ইউনিটে কি কি রয়েছে? গাণিতিক, পদার্থ বিষয়ক এবং ইনফরমেশন টেকনোলজি অনুষদ এটা। এখানে আসন সংখ্যা রয়েছে 466টি। তারপরে বি ইউনিট যেটা রয়েছে আমাদের, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ। বি ইউনিট আমাদের কি রয়েছে? আইন সাবজেক্টটা রয়েছে, অনেক দামি একটা ইউনিট কিন্তু। তো এখানে আসন সংখ্যা রয়েছে 386টি। তারপরে সি ইউনিট যেটা, সি ইউনিট কলা ও মানবিক এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য। এখন পর্যন্ত কিন্তু এই যে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য, এটা কিন্তু কোনো পরিবর্তন আসে নাই। দেখা যাক পরবর্তীতে কি হয়। হয়তো বা বঙ্গবন্ধু যেটা আছে এটা পরিবর্তন করে বাংলাদেশ ইতিহাস রিলেটেড কোনো কিছু দিতে পারে, বা বাংলাদেশ স্টাডিজ দিতে পারে, এরকম কোনো কিছু দিতে পারে। আচ্ছা, ওইটা আমরা পরের বিষয়ে দেখবো। এখানে তোমার সিট সংখ্যা রয়েছে 418টি। তারপরে C1 যে ইউনিটটা রয়েছে, চারুকলা ও নাট্যতত্ত্ব। অনেকেরই স্বপ্ন থাকে, বিশেষ করে যারা অঙ্কনে পারদর্শী, তোমরা এই ইউনিটে পরীক্ষা দিতে পারো। এখানে সিট রয়েছে 64টি।
তারপরে দেখো ডি ইউনিট যেটা রয়েছে, ডি ইউনিট এটা কিন্তু জীববিজ্ঞান অনুষদ। এটা কাদের জন্য? এটা কিন্তু সায়েন্সদের জন্য, এটা সায়েন্সদের জন্য। এখানে আসন সংখ্যা রয়েছে 320টি। ইউনিট যেটা রয়েছে বিজনেস স্টাডিজ, এখানে আসন সংখ্যা রয়েছে 200টি। তারপর এফ ইউনিট যেটা রয়েছে আইবিএ, এখানে আসন সংখ্যা রয়েছে 50টি। আশা করি তোমরা বিষয়টা অ্যাকচুয়ালি বুঝতে পারছো। এখানে যে আসন সংখ্যা দেওয়া রয়েছে, আশা করি এগুলোর পরিবর্তন হবে না, কিন্তু ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যদি চায় যে এবার আমরা এটার আসন সংখ্যা কমাবো, এটার বাড়াবো, তারা আলোচনা করে যদি তাদের সিন্ডিকেট সভায় যদি তারা আলোচনা করে এই বিষয়গুলো নিয়ে, তখন তারা পরিবর্তন করতে পারে। তার আগে এই সিট সংখ্যা নিয়ে তেমন একটা কোনো পরিবর্তন আসে না। তারপরে দেখো এখানে যদি আমরা ফুল রোড ম্যাপটা দেখি যাবি, অ্যাকচুয়ালি এখানে কি কিভাবে পরীক্ষা হয় আমরা জানি। এখানে কিন্তু এমসিকিউ পরীক্ষা হয়, এমসিকিউ। তাহলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু এমসিকিউ পরীক্ষা হয়, সবগুলো ইউনিভার্সিটিতে এমসিকিউ পরীক্ষা হয়, জাস্ট ঢাবিতে আলাদা করে কি রয়েছে, আমাদের রিটেন রয়েছে। তো দেখি আমরা এখানে কি কি রয়েছে। এখানে এমসিকিউ রয়েছে এসএসসি এবং এইচএসসি, এই দুইটার জিপিএ এখানে কাউন্ট করা হবে। এমসিকিউ হবে এখানে 80%, আর এখানে আর এই যে আমাদের এসএসসি এবং এইচএসসি যে জিপিএটা রয়েছে সেখানে এখানে 77% আর এখানে 13%। তো টোটাল যোগ করে এখানে আমাদের 20 হয়ে যাবে, আর এদিকে 80, এই হইলো টোটাল 100। তো দেখো এখানে জিপিএ যে ব্যাপারটা, তোমার জিপিএ আসলে মার্ক কত আসছে সেটা তুমি কিভাবে বুঝবা? তুমি যদি দুইটাতে 5 থাকে তাহলে তোমার তো কোনো টেনশনই নাই, তাহলে তোমার আর কোনো টেনশনই নাই। যদি না থাকে তাহলে তোমার কত আসতেছে এটা তুমি এইভাবে গুণ করতে পারো। এসএসসি যে জিপিএটা রয়েছে সেটার সাথে 1.5 দিয়ে তুমি গুণ করবা, আর এইচএসসি যে জিপিএটা রয়েছে সেটাতে 2.5 দিয়ে তুমি কি করবা, গুণ করবা। গুণ করে ডিটেইলস কত আসতেছে এটা তুমি দেখবা 20-এর মধ্যে। আর যদি 5 থাকে তাহলে কিন্তু তোমার এই গুণ যোগের কোনো বিষয় নাই, তাহলে তুমি আগে 20 মার্ক পেয়ে যাচ্ছ। যারা এসএসসি এবং এইচএসসি তে অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছো, প্রিপারেশন নিয়েছিলা, তাদের জন্য এটা আগেই অগ্রিম মার্কটা তোমরা পেয়ে যাচ্ছ। দেখো ভর্তি সার্কুলার যে আপডেট যে বিষয়গুলা, সেটা এখানকার একটা বিষয় রয়েছে। দেখো ইংরেজি এই সাবজেক্টটা নিয়ে অনেক ঝামেলা করা হয় এখানে, ইংরেজি। দেখো তোমার যদি ইংরেজিতে যদি বি থাকে তাহলে জাস্ট তুমি C1 যেটা, এটাতে তুমি পরীক্ষা দিতে পারবা, বি। তার মানে বি নিচে যদি তুমি পাও তাহলে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবা না। এটা আবার এরকম ভাবিও না যে C1 এ পরীক্ষা দিতে গেলে তোমার ইংরেজিতে বি লাগবে, এমন কিন্তু না ভাই। তুমি A+ পাইছো, সেখানে তোমার বি আর কিসের কি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। এটা হলো কি ন্যূনতম বা সর্বনিম্ন যে জিপিএটা, এটা কত পাওয়া লাগবে ইংরেজিতে, এটা বি। বি যদি তোমার না থাকে, বি যদি নিচে চলে আসে, তাহলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবা না। আর বি থাকলে তুমি C1 এ এটাতে পরীক্ষা দিতে পারবা। তারপর দেখো ইংরেজিতে যদি তোমার সর্বনিম্ন যদি A- না থাকে, A- যদি কম হয়ে যায়, তাহলে কিন্তু তুমি এই যে সি, তারপরে এই যে আমাদের ই ইউনিট যেটা রয়েছে, এগুলোতে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবা না। ইংরেজি তাহলে তোমার সর্বনিম্ন মাইনাস থাকা লাগবে এই ইউনিট গুলোতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। তারপরে দেখো যাদের এ গ্রেড রয়েছে তারা বি, সি, তারপরে C1E সবগুলোতেই ভর্তি পরীক্ষা দিতে পারবে। তার মানে এখানে মেইনলি আলোচনা করা হচ্ছে সর্বনিম্নটা জিপিএ যেটা, সেটা A- এর কম থাকলে তাহলে কিন্তু তুমি যে সিই ইউনিট যেটা রয়েছে সেটাতে ভর্তি পরীক্ষা দিতে পারবা না। যদি তোমার বি থাকে তাহলে জাস্ট তুমি C1 এ ভর্তি পরীক্ষা দিতে পারবা। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। ইংরেজি এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ইংরেজির এই যে অনেকেই সি পায় বা বি নিচে পায় বা A- এর কম পায়, এই জন্য অ্যাকচুয়ালি অনেকেই এখানে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারে না। এটা অনেক বেশি একটা দুঃখজনক ব্যাপার। আচ্ছা তারপরে আমরা দেখি, চলো নেক্সটে কে কোন ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে। আপনি সায়েন্স হতে পারেন, কমার্সের হতে পারেন বা আর্টসের হতে পারেন, আপনি অ্যাকচুয়ালি যাবেন কোন কোন ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবেন, এটা অ্যাকচুয়ালি আপনার জানা অনেক বেশি জরুরি। আপনি যদি নাই জানেন যে আপনি কোন কোন ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবেন, তাহলে আপনি অ্যাকচুয়ালি প্রিপারেশনটা কিভাবে নেবেন। তো দেখেন বিষয়টা, বিজ্ঞান বিভাগের যারা পরীক্ষার্থী তারা সব ইউনিটেই কি করতে পারবে, পরীক্ষা দিতে পারবে। বিজ্ঞান ইউনিটের নিজস্ব যে ইউনিটটা রয়েছে সেটা হলো এ এবং ডি। এ এবং ডি, আমরা ডি দেখলাম জীববিজ্ঞান অনুষদ, এ দেখলাম আমরা যে ইনফরমেশন, তারপর পদার্থ বিষয়ক এই টাইপ যে সাবজেক্টগুলো সেটা এ তে রয়েছে। তারপরে মানবিক বিভাগ যেটা রয়েছে তাদের নিজস্ব ইউনিট কোনটা, নিজস্ব ইউনিট হলো বি, সি, C1, এগুলো তাদের বলা হচ্ছে এক প্রকার নিজস্ব ইউনিট। কারণ বি, সি এগুলোতে কি রয়েছে, কি সাবজেক্ট রয়েছে, এগুলোতে আমাদের সামাজিক বিজ্ঞান, তারপর কলা অনুষদের যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো কিন্তু এখানে রয়েছে। তারপরে দেখেন পরীক্ষা দিতে পারবে কোনটাতে কোনটাতে, সবগুলোতেই পরীক্ষা দিতে পারবে, জাস্ট এই যে আমাদের সায়েন্স ইউনিট যেটা রয়েছে এ আর ডি, এটাতে পরীক্ষা দিতে পারবে না। তাছাড়া সবগুলোতে দিতে পারবে বি, সি, C1E। তারপরে ব্যবসায়ী শিক্ষা যারা রয়েছে, ব্যবসায়ী শিক্ষা মানে কমার্সে যারা, তাদের নিজস্ব ইউনিট কোনটা, নিজস্ব ইউনিট হলো ই, তারা সবগুলোতেই পরীক্ষা দিতে পারবে। বি তে দিতে পারবে, সি তে দিতে পারবে, ই তে দিতে পারবে, সবগুলোতেই কিন্তু দিতে পারবে, C1 এও দিতে পারবে। আর এখানকার যারা শিক্ষার্থী রয়েছে সবাই কিন্তু আবার IBA তেও পরীক্ষা দিতে পারবে।
তারপরে দেখো সাম ট্যাক্স অ্যাবাউট টু সাকসেস, তুমি সহজেই জাবিরকে কিভাবে ক্র্যাক করতে পারবা তার জন্য কয়েকটা সাজেশন রয়েছে এখানে। এগুলো অ্যাকচুয়ালি আমরা কোশ্চেন ব্যাংক যেটা সেটা অ্যানালাইসিস করে আমরা এগুলো কিন্তু নির্ধারণ করেছি। এই বিষয়গুলো আজকে আমরা তোমাদেরকে দেখাবো। তো আমরা প্রথমে দেখি চলো ইংরেজি প্রথম পত্র যেটা, ইংরেজি প্রথম পত্র থেকে এখানে কিন্তু কোশ্চেন আসে না। তার মানে ইংরেজি প্রথম পত্র যেটা সেটা থেকে এখানে কি করা হচ্ছে না, প্রশ্ন করা হচ্ছে না। তার মানে জাবিতে তুমি যদি ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্র যেটা রয়েছে এখানে অনেক ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। আর জাবির ইংলিশ তারপরে জিকে বাংলা একটু অন্য লেভেলের করা হয়। সচরাচর ইউনিভার্সিটির কোশ্চেনের মতো জাবির কোশ্চেন হয় না, একটু আলাদা করা হয়, স্যারেরা একটু আলাদা করার চেষ্টা করে। তো আমাদের ওই অনুযায়ী কিন্তু প্রিপারেশন নিতে হবে। তারপরে দেখো ইউনিক কোশ্চেন প্যাটার্ন, তাদের কোশ্চেন প্যাটার্নটা অ্যাকচুয়ালি ইউনিক টাইপের। জাবির কোশ্চেন প্যাটার্ন ইউনিক টাইপের। তুমি যদি প্রশ্ন ব্যাংক পড়ো তাহলে তুমি এই বিষয়টা সহজেই বুঝতে পারবা। আর দেখো একটা ব্যাপার, জাবিতে তুমি এই যে প্রশ্নটা আসছে সেটা কিন্তু হুবহু কমন পাবা না, দুই একটা পেয়ে যেতে পারো, বাট একেবারে যে ওই কোশ্চেন আসবে এমন কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না। কিন্তু জাবিতে যে ধরনের কোশ্চেন আসছে সেই ধরনের কোশ্চেন আবার আসতে পারে। মানে এখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হলো কি টাইপ রিপিট হচ্ছে, এখানে টাইপ রিপিট হচ্ছে। তাহলে কোশ্চেন ব্যাংকটা আপনি পড়তে পারেন টাইপ বোঝার জন্য অ্যাকচুয়ালি এখানে কিভাবে প্রশ্ন করা হচ্ছে, প্রশ্ন প্যাটার্নটা অ্যাকচুয়ালি কি। তারপরে বাংলা প্রথম পত্র থেকে 35% এবং দ্বিতীয় পত্র থেকে 75% প্রশ্ন এখানে এসে থাকে। তাহলে জাবিতে প্রিপারেশন নেওয়ার জন্য সর্বপ্রথম আমরা নজর দিব বাংলা দ্বিতীয় পত্র, কারণ এখানে দেখতে পাচ্ছি আমাদের 75% প্রশ্ন করা হচ্ছে। তার মানে এই বিষয়টা আমাদের ভালোভাবে ক্লিয়ার করতে হবে। তারপরে আমরা নজর দিব কোন দিকে, তারপরে নজর দিব আমরা বাংলা প্রথম পত্রের দিকে। বাংলা প্রথম পত্র আমরা তারপরে দেখব। এখানে অ্যাকচুয়ালি গুরুত্ব অনুযায়ী দেখানো হচ্ছে কোন সাবজেক্টে কোশ্চেন করা হচ্ছে, মানে বেশি আসতেছে কোনটা থেকে আসে না, এই যে বিষয়গুলো এই বিষয়গুলো তোমাদেরকে এখানে উপস্থাপন করা হয়েছে। এটা পুরোটা দেখানোর পর তারপরে তুমি এই অনুযায়ী পড়াশোনা করবা। তারপর দেখো হুবহু প্রশ্ন রিপিট হয় না বললেই চলে, এটা হয় না বললেই চলে, জাস্ট রিপিট হতে পারে এরকম জিকে যে কোশ্চেনগুলো আছে এবং বাংলা সাহিত্য রিলেটেড যে প্রশ্নগুলো এগুলো রিপিট হইতে পারে। দেখো যেটা যে রচনা করছে তার নাম তার কখনো পরিবর্তন হবে না, ইতিহাসে যেটা আছে সেটা তার কখনো পরিবর্তন হবে না। সো এই রিলেটেড যে কোশ্চেনগুলো এগুলো একটু মিল পাওয়া যায়, তবুও তারা ব্যতিক্রম ধরনের মানে ইউনিক টাইপ কোশ্চেন করার চেষ্টা করে থাকে। তারপর দেখো জিকে সিলেক্টেড যে টপিক গুলো আছে সেখান থেকে বারবার প্রশ্ন এসেই থাকে। যে কিছু সিলেক্টেড টপিক আছে জাবির জন্য যেটা আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে বের করছি, এই টপিকস গুলো থেকে বারবার প্রশ্ন এসেই থাকে। তারপরে এই জাবিতে কিন্তু সেকেন্ড টাইম রয়েছে এবং সেশন গ্যাপ যদি থাকে তাও কোনো সমস্যা নাই, সেশন গ্যাপ থাকলেও এখানে কোনো সমস্যা নেই, বাট ছবিতে এটা নিয়ে প্রবলেম করে তারা। তো ব্যাপারটা হয়েছে কি, এখানে দেখো ফার্স্ট টাইম যারা চান্স পায় না বেশিরভাগ জনেরই স্বপ্ন থাকে কোথায়, বেশিরভাগ জনেরই স্বপ্ন থাকে যে জাবিতে সে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়বে, জাবিতে পড়বে, তার ঢাকাতে থাকার ইচ্ছা এবং জাবিতে সে পড়বে। তাহলে সেকেন্ড টাইমার যারা রয়েছে তাদের কিন্তু প্রধান স্বপ্ন এই জাবি, আর জাবিতে কিন্তু সেকেন্ড টাইম রয়েছে। জাস্ট আমরা যেভাবে তোমাদেরকে বিষয়গুলো দেখাচ্ছি এরকম করে জাস্ট তুমি যদি ভালোভাবে পড়াশোনা করতে পারো তাহলে ইনশাআল্লাহ তুমি চান্স পেয়ে যাবা। তারপর দেখো নেগেটিভ মার্ক, এখানে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি নেগেটিভ মার্ক রয়েছে। নেগেটিভ মার্কটা অ্যাকচুয়ালি কিসের জন্য, তুমি একটা প্রশ্ন দাগাইছো, ধরো তোমার ঠিক হয়েছে ওটা হয়ে গেল, তারপর আরেকটা দাগাইছো সেটা তোমার ভুল হয়েছে। তো ব্যাপারটা হইলো ভুল হয়েছে এর জন্য তোমার তো মানে 1 মার্ক যেটা সেটা তো এমনিতেই কাটবে যেহেতু তোমার সঠিক হয় না, এবং ভুল কিসের জন্য হইলো এই জন্য তোমার আবার মার্কটা কাটবে। এটাই অ্যাকচুয়ালি হইলো আমাদের নেগেটিভ মার্ক। এবং তোমার জাবিতে ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য কি প্রয়োজন, প্রয়োজন হইলো একটা প্রপার গাইডলাইন। জাবিতে অ্যাকচুয়ালি কিভাবে প্রশ্ন আসতেছে, কিভাবে পড়া উচিত, কখন কোনটা পড়া উচিত, এটা তুমি যদি বুঝে উঠতে পারো তাহলেই তুমি জাবিতে সহজেই চান্স পেয়ে যাবা। যার জন্য প্রয়োজন তোমার একটা কি প্রপার গাইডলাইন। তো দেখো আমি যদি তোমাদেরকে একটু হেল্প করতে চাই, যেহেতু জাহাঙ্গীরনগর ইংলিশ এটা অন্যরকম টাইপের একটু কোশ্চেন করা হয়। দেখো এখানে ইংলিশের 10টা বেসিক ক্লাস দেওয়া রয়েছে, 10টা বেসিক ক্লাস রয়েছে। এই বেসিক ক্লাস যদি তুমি করো তাহলে ইংরেজি তোমার যে ভিত যেটা অনেক ভালোভাবে গড়ে উঠবে এবং এগুলো থেকে তুমি 5-6টার মতো প্রশ্ন কমন পেয়ে যাবা বিভিন্ন ইউনিভার্সিটিতে। দেখো এখানে ক্লাস অ্যাকচুয়ালি কিসের উপর রয়েছে, পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, সেন্টেন্স, টেন্স, ভয়েস চেঞ্জ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, মানে একেবারে বেসিক যে বিষয়গুলো, তারপরে ন্যারেশন রয়েছে, ডিগ্রি রয়েছে, মানে ইংরেজির যে বেসিক যে বিষয়গুলো সেগুলোর উপরে কিন্তু এখানে ক্লাস নেওয়া হয়েছে। তো এই ক্লাসগুলো আমরা তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেব। জাস্ট কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে নক দেবা, তাহলে তোমাদেরকে এই ক্লাসগুলো ফ্রিতে দিয়ে দেওয়া হবে। অনেক গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো, তোমরা যারা নতুন দেখতেছো ভিডিওটা প্লিজ এই ক্লাসগুলো তোমরা নিয়ে নাও। ক্লাসগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলো থেকে তুমি কমন পেয়ে যাবা। এই ক্লাসগুলো করার পর তোমার যদি বই বা লেকচার শিট যেটাই থাক না কেন সেখান থেকে তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার প্রিপারেশনটা আরো অনেক স্ট্রং হবে।
তারপরে দেখো আমি যদি তোমাদেরকে একটু বলি, আমাদের 3টা ব্যাচ চলতেছে। প্রথমত যে ব্যাচটা সেটা হলো ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1, মানে এটা হলো ফার্স্ট টাইমের ফাউন্ডেশন 1। এখানে শুধু ঢাকা ইউনিভার্সিটির কোর্স না, ঢাকা ইউনিভার্সিটি বাদ দিয়ে অন্যান্য যে ইউনিভার্সিটি রয়েছে, ধরো এখন হঠাৎ ডেট দিয়ে দিল, সচরাচর এটা হয় বিউপির আগে পরীক্ষা হয়, ধরো তোমার বিউপির পরীক্ষা ডিসেম্বরে তোমার ডেটটা দিয়ে দিছে, তাহলে ঢাকা ইউনিভার্সিটি মানে ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 যে ব্যাচটা রয়েছে মানে ফার্স্ট টাইমারদের জন্য, তখন আমরা কি করবো জানো, বিউপির জন্য তোমাদেরকে আবার নতুন করে পড়াবো। মানে বিউপি কোর্সে তুমি অ্যাক্সেস ফ্রিতেই পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। ঢাবির যে বিষয়গুলো এগুলো কিন্তু নেওয়াই হবে, তারপরে রাবি চবি জাবি সবগুলো ইউনিভার্সিটিতে তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা যদি তুমি এই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 যে ব্যাচটা রয়েছে এখানে যদি তুমি ভর্তি হয়ে যাও। তারপরে যারা সেকেন্ড টাইমার রয়েছে তাদের জন্য রয়েছে সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2 যে ব্যাচটা, এইটা রয়েছে। এই ব্যাচটাও এই সেম, এই দুইটা ব্যাচে কিন্তু 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত চলতেই থাকবে, ক্লাসগুলো রেগুলার হতেই থাকবে। আমরা যে নির্দিষ্ট একটা পরিমাণ ক্লাস দিয়ে দিলাম যে আমরা 100টা ক্লাস নেব বা 150টা ক্লাস নেব এরকম কিন্তু না, আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির আগে আমরা আবার নতুন করে পড়াবো। জাবির আগে তুমি আবার নতুন করে কোর্স অ্যাক্সেস ফ্রিতে পেয়ে যাবা, তারপর চবির আগে পেয়ে যাবা, জাবির আগে পেয়ে যাবা। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তারপরে যদি আমি তোমাদেরকে দেখাই, যারা জাস্ট বিউপির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা বিউপি এফএডাবলএস এফট্রিপলএস এই যে ফাউন্ডেশন 1 যেটা রয়েছে এটাতে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আমরা কিন্তু গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ক্লাস নেই, আমরা ফেসবুক লাইভের মাধ্যমে ক্লাস নেই না। আর এখানে তুমি কিন্তু সরাসরি আমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবা ক্লাস চলাকালীন সময়ে। আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো। আনমিউট করে তুমি প্রশ্ন করতে পারবা। এই যে আমাদের যে ডিজিটাল বোর্ডটা দেখতেছো 86 ইঞ্চি, আমরা কিন্তু এখানে ক্লাস নেব। আর প্রত্যেকটা ক্লাস কিন্তু রেকর্ড থাকবে, তোমার যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে সেই ক্লাসটা তুমি আবার পরবর্তীতে করে নিতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো এখানে দেখো একটা নাম্বার দেওয়া আছে, তুমি যদি তোমার সিটটা ইনশিওর করতে চাও তাহলে এই যে বিকাশ, নগদ বা রকেটে ক্যাশ ইন বা সেন্ড মানি করে এই নাম্বারে তুমি নক দিবা, তাহলেই তোমাকে ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। তুমি যদি ব্যাচ সম্পর্কে আরো ডিটেলস জানতে চাও যে না ভাই আমি আরো ডিটেলস জানতে চাই, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানেই নক দিবা, তোমাকে আরো ডিটেলস জানানো হবে, কোনো সমস্যা নেই। আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই কিন্তু তোমাকে ক্লাস যেগুলো রয়েছে ফ্রি ক্লাস এগুলো তোমাকে দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। তারপরে দেখো আমাদের একটা স্ট্রং মেন্টর প্যানেল রয়েছে, এখানে দিলরুবা দিনা আপু রয়েছে, ইনি কিন্তু আমাদের ব্যাচের স্টুডেন্ট ছিল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বর্তমানে পড়তেছে, এনার ম্যারিট কিন্তু 17তম। তারপর ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে আমাদের পৃথা আপু 210তম ম্যারিট। তারপরে জারিন তাসলিম আপু পড়তেছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে 27তম ওনার ম্যারিট। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো, না আমাদের ব্যাচেরই ছিল। তো আমরা এনাদেরকে অ্যাকচুয়ালি কিসের জন্য রাখছি, আমরা এনাদেরকে রাখছি যে এই জন্য যে তুমি এখন পড়তেছো একটা বিষয়, আমরা একটা বিষয় তোমাদেরকে পড়াইছি একটা টপিক, সেই টপিকস পড়ার পর তোমার প্রশ্ন জাগতেছে, অনেক অনেক কনফিউশন মনে হচ্ছে যে এইটা কি এটা হবে নাকি অন্যটা উত্তর হবে, বা এটা আমি এইভাবে পড়বো নাকি অন্য কোন ভাবে পড়বো, যে কোনো ইনফরমেশন জানার জন্য আমাদের যে মেন্টর প্যানেল রয়েছে আমাদেরকে তুমি নক দেবে। এখানে আবির রয়েছে, আমি রয়েছি, দিনটা 24 ঘন্টা যে কোনো সমস্যায় জাস্ট আমাদেরকে নক দিবা, তাহলে সেটা আমরা সলভ করে দিব। আচ্ছা, পরীক্ষার মান বন্টন নিয়ে যদি আমি একটু কথা বলি, চলো আমরা দেখি মান বন্টন। এই ইউনিট যেটা রয়েছে এটা তো আমাদের সায়েন্স ইউনিট, এখানে রসায়ন 22, পদার্থ 22, গণিত 22, বাংলা 3, ইংরেজি 3, আইসিটি 8, মোট 80 নম্বর। আমরা কিন্তু রোডম্যাপ যখন দেখছিলাম তখন কিন্তু একটা বিষয় দেখছিলাম যে এখানে কিন্তু 80 মার্কের ভর্তি পরীক্ষা। আর 20 কই থেকে আসবে, আর 20 কিন্তু আসবে তোমার জিপিএ যেটা রয়েছে এসএসসি এবং এইচএসসি যে জিপিএ সেখান থেকে আসবে। তোমার যদি কোনো কারণে কম হয়ে থাকে দুঃখ পাওয়ার কোনো কিছু নাই, তুমি আরো অনেক ভালোভাবে প্রিপারেশন নাও যাতে তুমি ওই জিপিএ যে মার্কটা ওটা তুমি কভার করতে পারো সহজে। তারপর দেখো এখানে বি ইউনিট যেটা রয়েছে, যেটা আমাদের বি ইউনিট, এখানে কিন্তু আমাদের আইন সাবজেক্টটা রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ একটা ইউনিট এটা। এখানে বাংলা 20, ইংরেজি 20, সাধারণ গণিত যেটা রয়েছে সেখানে 20 রয়েছে, জিকে 15 এবং যৌক্তিক বিশ্লেষণ বা আইকিউ বলতে পারি আমরা, সেখানে 5 রয়েছে। টোটাল কত মার্ক? টোটাল হইলো 80 মার্ক। এখানে কিন্তু গণিত রয়েছে বি এবং সি, এটার জন্য কিন্তু অনেকের প্রিপারেশন নাই, বিভাগ পরিবর্তন হইলেও এখানে কিন্তু কি রয়েছে, গণিত রয়েছে। তারপরে সি ইউনিট যেটা, এখানে বাংলা 15, ইংরেজি 15 এবং সাধারণ জ্ঞান ও বিভাগ রিলেটেড প্রশ্ন হইলো কত, 50 রয়েছে। দেখো এখানকার সাধারণ জ্ঞানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানকার যে সাধারণ জ্ঞান এটা অ্যাকচুয়ালি নরমালি যে কোশ্চেন গুলো এগুলোই হয়ে থাকে, কিন্তু আমাদের যে সি ইউনিট যেটা রয়েছে এই যে সি ইউনিট যেটা রয়েছে এই সি ইউনিটে কিন্তু যে সাবজেক্ট গুলো রয়েছে, এখানকার যে সাবজেক্ট গুলো আছে ইতিহাস বা আর অন্যান্য যে সাবজেক্ট গুলো রয়েছে এই সাবজেক্ট সম্পর্কিত প্রশ্ন করা হয়। টোটাল এখানে 50। তাহলে এখানে মার্ক কত আসলো আমাদের? টোটাল মার্ক আসবে হইলো 80। তারপরে C1 যে ইউনিটটা রয়েছে এখানে বাংলা 10, ইংরেজি 10,
সাধারণ জ্ঞান 20 ও বিভাগ রিলেটেড এখানে রয়েছে 40, টোটাল কত মার্ক? 80 মার্ক এখানে। তারপর ডি যেটা, এটা সায়েন্সদের, এটা বাংলা বা ইংরেজি 4 4 করে 8 থাকবে, রসায়ন 24, উদ্ভিদ বিজ্ঞান 22, প্রাণীবিদ্যা 22, আইকিউ 8, টোটাল হলো এখানে 80 মার্ক। তারপর ইউনিট যেটা, এটা আমাদের ব্যবসায়ী অনুষদ, এখানে বাংলা 15, ইংরেজি 30, গণিত 15, হিসাব বিজ্ঞান ও ব্যবসায়ী এটা রয়েছে 20, টোটাল হলো 80 মার্ক। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপরে আইবি অনুষদ রয়েছে, বাংলা 5, ইংরেজি 30, তারপরে ম্যাথ 15, জিকে 20, টোটাল কত এখানে? টোটাল হইলো 80 মার্ক। তাহলে আমরা আশা করি বিষয়টা বুঝতে পারছি এখানে কোন কোন বিষয়ের কত মার্ক অ্যাকচুয়ালি। তো আমি দুইটা বিষয়, আমরা যে দুইটা ইউনিটে কাজ করি সেই দুইটা একটু আবার বলি। বি আর সি, দেখো বি আর সি বাংলা, ইংরেজি এবং জিকে যে ব্যাপারটা রয়েছে এখানে নতুন করে আসতেছে। বি তে হইলো সাধারণ গণিত যেটা রয়েছে সেটা 20 এবং আইকিউ রয়েছে হইলো এখানে 5। আর সি তে নতুন করে যে বিষয়টা আসতেছে সেটা হলো সি ইউনিটে যে সাবজেক্টগুলো রয়েছে, সমাজবিজ্ঞান অনুষদের যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো রিলেটেড প্রশ্ন আসবে হইলো টোটাল 50টা। এটা কিন্তু সাধারণ জ্ঞান, নরমাল সাধারণ জ্ঞান প্লাস সাবজেক্ট বিষয় দুইটা মিলিয়েই কিন্তু এটা। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তারপরে আমরা দেখি, চলো ইউনিট অনুযায়ী আসন সংখ্যা যেটা, আসন সংখ্যা আমরা প্রথমে তোমাদেরকে দেখাইছিলাম ডিটেলস। তারপর দেখো এখানে একটা বিষয়, আমরা কিন্তু জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র এবং ছাত্রী এটা কিন্তু সমান সমান সিট রয়েছে এখানে। তো দেখো এখানে আমরা যদি দেখি এই ইউনিট, এখানে টোটাল সিট রয়েছে 446টা, এখানে ছাত্রী 223, তারপরে ছাত্র 223, তারপরে 386টা সিট রয়েছে বি ইউনিটে। সি ইউনিটে রয়েছে হলো 388, এটারও সেম 193 193 386, 194 194 388। তারপর যদি আমরা C1 ইউনিট দেখি, এখানে সিট রয়েছে টোটাল 64টি, এখানেও 2 ভাগ। তারপরে যদি আমরা দেখি ডি ইউনিট যেটা, এটা জীববিজ্ঞান অনুষদ, এটা সায়েন্সের, এখানে পরীক্ষা দিতে পারবে, এখানে টোটাল আসন হলো 310টি। তারপরে ইউনিট যেটা ব্যবসায় অনুষদ, এখানে টোটাল আসন 200টি, 100 100 করে ভাগ, আর 50টি আসন রয়েছে আইবিএ অনুষদে। আশা করি বুঝতে পারছো, এটাও কিন্তু ভাগ, মানে ছাত্র এবং ছাত্রীর আলাদা আলাদা ভাগ হবে এখানে। তো দেখো আমি যদি আরেকটা বিষয় তোমাদেরকে নিয়ে আলোচনা করি, ইউনিট ভিত্তিক আবেদনের যে যোগ্যতা, আবেদন করার যে যোগ্যতা, তোমার এইচএসসি শিক্ষাবর্ষ অ্যাকচুয়ালি কত কত হবে। দেখো তোমার এসএসসি যেটা, সেটা তোমার 21 প্লাস 22, তার মানে তুমি যদি 21-এরও হয় তাহলে পরীক্ষা দিতে পারবা, 22-এর হলো পরীক্ষা দিতে পারবা। 22 যারা তারা হলো ফার্স্ট টাইমার, 21 যারা তারা হলো কি সেকেন্ড টাইমার। আর এইচএসসি তোমার কত হইবে, এইচএসসি বর্তমানে এখন কত চলতেছে 24, তাহলে এইচএসসি 24 ব্যাচ যেটা, তারা কারা, তারা হলো ফার্স্ট টাইমার, আর 23-এর যারা তারা হলো কি সেকেন্ড টাইমার। তাহলে এখানে 23 এবং 24 উভয় ভর্তি পরীক্ষা দিতে পারবে। আর এখানে যদি তোমার সেশন গ্যাপও থাকে সেটাও কোনো প্রবলেম না। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, তারপরে যদি আমি নেক্সট দেখাই, নেক্সট বিষয়টা হইলো টোটাল যে 100 নম্বর সেটা অ্যাকচুয়ালি কার কার উপরে। দেখো এখানে ভর্তি পরীক্ষায় 80টা প্রশ্ন থাকবে, 80টা প্রশ্নের জন্য তোমার হইলো কত 55 মিনিট, এবং ও এমআর যে শীটটা রয়েছে সেটা জন্য তোমার 5 মিনিট আলাদা দেওয়া হবে। এই টোটাল কত, টোটাল হইলো তোমার 1 ঘন্টা। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তো এই যে সময়ের যে ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় পরীক্ষা হয়, তো প্রত্যেক রুমে তো আর একই সাথে সবকিছু মানে কন্টিনিউ করা হয় না। অনেকে দেখা যায় আর কি যে ও এমআর যেটা রয়েছে এটা পূরণ করা কিছুক্ষণ পরেই তারা আবার কোশ্চেনটা দিয়ে দেয়। অনেক সময় কি হয় 5 মিনিট যে সময়টা রয়েছে সেটা তারা রাখে। তো এখানে তুমি প্যারা খায় না, কোশ্চেন তোমার অ্যান্সার করার জন্য ধরে না তোমার হইলো কত 55 মিনিট। 55 মিনিটে তোমার 80টা যে প্রশ্ন রয়েছে সেটা তোমার কি করতে হবে, অ্যানসার করতে হবে। জিপি এর উপর মার্ক রয়েছে এখানে 20 নাম্বার রয়েছে, আর এটা কিন্তু চতুর্থ বিষয় সহ। আমি জিপি এর যত হিসাব দেখাইছিলাম সব কিন্তু চতুর্থ বিষয় সহ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এসএসসি যে জিপিএ সেটা গুণ করবা 1.5 দিয়ে, এইচএসসি যে জিপিএ রয়েছে সেটা গুণ করবা 2.5 দিয়ে। তাহলে তোমার জিপি এর উপর যে কত মার্ক এটা তুমি সহজেই বুঝতে পারবা। আর যাদের 5 রয়েছে তারা টোটাল 20 পেয়ে যাবা। তাহলে 20 হইলো এখানে জিপিএ মার্ক, এবং 80 হইলো কি 80 এমসিকিউ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপর দেখো মোট আসনের 10 গুণ মেধা তালিকা ইউনিট ও বিভাগ ভিত্তিক এটা অ্যাকচুয়ালি প্রকাশ করবে তারা, মোট আসনের 10 গুণ এটা তারা প্রকাশ করবে। তাহলে আর তারপরে এখানে আবেদন ফি দেওয়া হয়েছে। আবেদন ফি এটা পরিবর্তন হইতে পারে, এটা থাক, এটা আমাদের দেখার প্রয়োজন নাই। এটা আগের অনুযায়ী আবেদন ফি রয়েছিল হলো এ বি সি ডি তে 900, ই তে 750, সি1 এ 650। এটার সাথে কিন্তু আমার চার্জও যোগ হয়। তারপরে এখন আমরা দেখব সাবজেক্ট কন্ডিশন। সাবজেক্ট কন্ডিশন এই বিষয়টা আমরা একটু ডিটেইলস দেখব।
দেখো এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে গেলে অবশ্যই তোমার সর্বনিম্ন কত লাগবে বা ন্যূনতম কত লাগবে 4.00, এটা কিন্তু মাস্ট তোমার লাগবে। তো দেখো এখানে গণিত, পরিসংখ্যান, রসায়ন, পদার্থ, ভূতাত্ত্বিক বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান এই সাবজেক্টগুলো পাইতে হলে তোমার কত লাগবে, দুইটা মিলিয়ে 8.50 লাগবে। তো এখানে দেখে তোমার মনে হচ্ছে যে আমার 4.00 রয়েছে, এটা তো 4.00 রয়েছে, তো তোমার 8 হয়ে যাচ্ছে। 8 হলে আমি ভর্তি পরীক্ষা দিলাম এবং চান্স পেয়ে গেলাম, সাবজেক্ট পেলাম, এমন কিন্তু অ্যাকচুয়ালি না। এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য তোমার কত লাগবে, 8.50, এটা অবশ্যই লাগবে। তার মানে তোমার টোটাল জিপিএ যোগ করে কত হইতে হবে, 8.50 হইতেই হবে। তারপর দেখো সিএসসি এবং আইসিটি, এটা পাওয়ার জন্য তোমার আবার 9.00 লাগবে। এই সবগুলো জিপিএ কিন্তু চতুর্থ বিষয় সহ, আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপর দেখো এখানে এই যে গণিত পাওয়ার জন্য তোমার আবার গণিতে এ গ্রেড থাকা লাগবে, আবার পরিসংখ্যান পাওয়ার জন্য গণিত বা পরিসংখ্যানে এ গ্রেড থাকা লাগবে। যদি রসায়ন সাবজেক্ট পেতে চাও, রসায়ন প্লাস গণিতে আলাদা করে তোমার এ গ্রেড থাকা লাগবে। তারপর পদার্থ বিজ্ঞানে যদি চান্স পেতে চাও আর কি, সাবজেক্ট নিতে চাও, তাহলে পদার্থ প্লাস গণিতে আবার তোমার আলাদা করে এ গ্রেড কিন্তু লাগবে। এবং এটা কিন্তু কোথাকার শর্ত, এটা হলো এইচএসসি যে জিপিএটা রয়েছে তোমার, এটার শর্ত। আর ভর্তি পরীক্ষার শর্ত দেখো, ভর্তি পরীক্ষার শর্ত রয়েছে কিন্তু গণিত সাবজেক্ট পেতে হলে তোমার গণিতে 50% মার্ক পেতে হবে। তার মানে গণিত তোমার যতগুলো এমসিকিউ রয়েছে তার 50% তোমার মার্ক এখানে ক্যারি করতে হবে, নাহলে তুমি গণিত এই সাবজেক্টটা পাবা না। আর পরিসংখ্যানে যেটা, এটা আলাদা কোনো শর্ত দেয় নাই, কারণ পরিসংখ্যান তার মধ্যে নাই, এজন্য আলাদা করে এটা শর্ত দেয় নাই। তারপর রসায়ন যেটা রয়েছে, এই রসায়ন পাওয়ার জন্য তোমার রসায়নে 60% মার্ক লাগবে, গণিত পাওয়ার জন্য গণিতে 50 আর রসায়নে হলো 60। তারপর দেখো একটা সাবজেক্ট ভূতাত্ত্বিক, পরিবেশ বিজ্ঞান, এগুলোর জন্য কোনো শর্ত নেই, পদার্থের জন্য তারা কোনো শর্ত দেয় নাই। তারপরে সিএসসি এবং আইসিটি যেটা, এটার জন্য তোমার এইচএসসি তে কত লাগবে জানো, পদার্থ এবং গণিতে এ প্লাস লাগবে। তুমি যদি পদার্থ এবং গণিতে এ প্লাস না থাকে তোমার, তাহলে কিন্তু তুমি সাবজেক্টটা পাবা না। তারপরে পদার্থ এবং গণিতে এ গ্রেড লাগবে কোনটার জন্য জানো, আইসিটি সাবজেক্ট যদি তুমি পেতে চাও। এবং ভর্তি পরীক্ষার শর্ত হলো গণিত ও পদার্থতে আলাদা করে 60% মার্ক তোমার থাকতে হবে। তাহলে শুধু তুমি যে পরীক্ষা দিলা, পরীক্ষা দিয়ে সিরিয়াল চলে আসলে তুমি যে ভালো একটা সাবজেক্ট পাবে এমন কিন্তু না। এখানকার যত কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশন যদি তুমি ফিল আপ না করতে পারো, তাহলে কিন্তু তুমি সাবজেক্ট পাবা না। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তারপরে চলো আমরা দেখবো হইলো বি ইউনিট যেটা রয়েছে সেটা। এই যে আমাদের বি ইউনিট, আমরা এটা দেখি একটু। দেখো বি ইউনিটের আবেদন যোগ্যতা যেটা, আবেদন যোগ্যতা কত, 3.55, এটা হইলো কত ন্যূনতম যে মার্কটা সেটা। টোটাল কত লাগবে তোমার, টোটাল লাগবে হইলো 8.00, টোটাল লাগবে হইলো 8.00। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য জিপিএ কন্ডিশন যেটা এখানে দেওয়া থাকে এইচএসসি এবং এইচএসসি তে আলাদা করে, এটা হলো তোমার সর্বনিম্ন বা ন্যূনতম। এর নিচে যদি তুমি পাও তাহলে তুমি কখনোই ভর্তি পরীক্ষাতে যোগদান করতে পারবে না। এবং এটা তো পাইতেই হবে, এটা পাওয়ার পর টোটাল যোগ করে কত হইতে হবে, 8.00 পাওয়া লাগবে। তাহলে দেখো এখানে বি ইউনিটের যে সাবজেক্টগুলো রয়েছে, ভূগোল, পরিবেশ, সরকার ও রাজনীতি, নৃবিজ্ঞান, তারপর নগর অঞ্চল পরিকল্পনা, লোক প্রশাসন, আইন ও বিচার, অর্থনীতি, এই সাবজেক্টগুলো কিন্তু এখানে রয়েছে। তো আমরা দেখি চলো, এই সাবজেক্টগুলো পেতে হলে তাহলে জিপিএ তোমার কত লাগবে, 8.00, এটা তোমার মাস্ট লাগবে। ভূগোল, পরিবেশ, রাজনীতি এগুলোতে পাওয়ার জন্য তোমার কত লাগবে, বাংলা এবং ইংরেজিতে তোমার এ গ্রেড এটা থাকা লাগবে, এইচএসসি যে শর্ত সেইটা। তারপরে এই যে নগর অঞ্চল পরিকল্পনা যেটা রয়েছে, তারপর নৃবিজ্ঞান রয়েছে এখানে, এগুলোর জন্য গণিত এবং ইংরেজি তোমার এ গ্রেড পাওয়া লাগবে। লোক প্রশাসন ইংরেজিতে এ পাওয়া লাগবে। তারপর আইন ও বিচার, এখানে বাংলা ইংরেজিতে তোমার এ থাকা লাগবে। এ যদি না থাকে তাহলে তুমি কিন্তু এই সাবজেক্টগুলো পাবা না। তারপর অর্থনীতিতে তুমি যদি চান্স পেতে দাও তাহলে তোমার এইচএসসির শর্ত অনুযায়ী ইংরেজি, গণিত, অর্থনীতি এগুলোতে তোমার এ গ্রেড থাকা লাগবে। তার মানে জাবিতে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা কন্ডিশন রয়েছে, এইচএসসি রয়েছে প্লাস ভর্তি পরীক্ষা যেটা সেটারও কিন্তু কন্ডিশন রয়েছে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এগুলো কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে আমাদের, তুমি যখন এমসিকিউ দাগাবা আর কি সেই সময়। তারপর দেখো ভর্তি পরীক্ষার উপর এখানে বাংলা ইংরেজিতে 60% লাগবে এবং ইংরেজিতে সাধারণ জ্ঞানে কত লাগবে, 50%। এই দুইটা কোনটার জন্য, আইন ও বিচার ও অর্থনীতি। দেখো আমি মনে করি বি ইউনিটের যে টপ সাবজেক্ট যেটা সেটা হইলো এই যে অর্থনীতি এবং আইন, এই দুইটা হলো টপ সাবজেক্ট এখানকার। আর এই দুইটা পাওয়ার জন্য অবশ্যই তো শর্ত দিবে, টপ সাবজেক্টগুলো পাওয়ার জন্য শর্ত দিবে না, শর্ত তো তারা দিয়ে দিয়েছে। আইন ও বিচার বিভাগ যেটা, এটা তুমি যদি পেতে চাও তাহলে তোমার বাংলা ইংরেজিতে 60% মার্ক লাগবে এটা। আর যদি অর্থনীতি পেতে চাও তাহলে ইংরেজি প্লাস সাধারণ গণিত যেটা, এটাতে তোমার 50% লাগবে, কারণ অর্থনীতি তো এটা গণিত রিলেটেড না। তো গণিতে তুমি যদি ভালো মার্ক ক্যারি করতে না পারো তাহলে তোমার তো টিচার ভরসা করবে না, তুমি তাহলে কিভাবে পারবে এই সাবজেক্টটা। এই জন্য তোমার গণিতে তোমার কত লাগবে, 50% মার্ক এটা তোমার লাগবেই। তারপরে যদি সি ইউনিটের আমি বিষয়গুলো একটু দেখাই, সর্বনিম্ন বা ন্যূনতম যেটা সেটা হলো 3.5, এটা এসএসসি এবং এইচএসসি যে জিপিএটা রয়েছে সেটাতে। তো
তো দেখো এখানে তারপরে রয়েছে এখানে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, প্রত্নতত্ত্ব, আইআর, জার্নালিজম, তারপর বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য, এটা রয়েছে। দেখো এখানে বাংলা, ইংরেজি এগুলো বাদ, দর্শন, তারপর ইতিহাস, প্রত্নতত্ত্ব, আইআর, জার্নালিজম। আমরা একটা বিষয় দেখে আসছিলাম, কি দেখে আসছিলাম হইলো বিভাগ রিলেটেড সাধারণ জ্ঞান প্রশ্ন করা হবে। এই যে বিভাগগুলো রয়েছে এগুলো রিলেটেডই কিন্তু প্রশ্ন করা হবে এখানে, 50টা কোশ্চেন কিন্তু সাধারণ জ্ঞান, এই যে আমাদের সি ইউনিটে। তো এগুলোর জন্য জিপিএ টোটাল কত লাগবে তোমার? 8.00 লাগবে। তার মানে সর্বনিম্ন এত ধরে 8.00 তোমার হওয়াই লাগবে। এইচএসসি শর্ত দিয়েছে কি? এইচএসসি শর্ত দিয়েছে হইলো বাংলা পেতে হলে সর্বনিম্ন বাংলাতে তোমার A+ থাকা লাগবে, এবং এই যে ইংরেজি, যেটা ইংরেজির জন্য কত লাগবে তোমার? এখানে B লাগবে এখানে। তারপরে যদি আমি দেখাই, তারপরে এখানে রয়েছে আমাদের এই যে ইতিহাস, যেটা রয়েছে ইতিহাসের কন্ডিশন দেয় না, তারা ইংরেজিটা দিয়ে দিচ্ছে। ইংরেজিতে যদি তুমি সাবজেক্ট পেতে চাও তাহলে তোমার কত করে লাগবে আলাদা? এখানে A লাগবেই। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তাহলে দেখো এখানে কয়েকটা বিষয় অ্যাকচুয়ালি ক্লিয়ার। বাংলা পেতে হলে এখানে বাংলাতে কত লাগবে? বাংলাতে A লাগবে, এখানে ইংরেজিতে তোমার B লাগবে। তারপর ইংরেজি পেতে হলে কত লাগবে তোমার? এসএসসি এবং এইচএসসি আলাদা করে ইংরেজিতে তোমার A পাওয়া লাগবে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। এগুলো নিয়ে যদি তোমার কোনো সমস্যা হয় আর কি, তাহলে জাস্ট তুমি আমাদেরকে নক দিবা, আমরা এটা তোমাদেরকে সলভ করে দেবো, কোনো সমস্যা নেই। এই সাবজেক্টগুলোর কন্ডিশন তারা কি দিয়েছে, যে বাংলা ও ইংরেজি, বাংলা ইংরেজিতে সর্বনিম্ন কত পাওয়া লাগবে? A-, এটা থাকাই লাগবে। A- এ যদি কম হয়ে যায় তাহলে তুমি সাবজেক্ট পাবা না। এই জন্যই কিন্তু আমরা একটা বিষয় দেখাইছিলাম তখন, কি দেখাইছিলাম আমরা, যে তুমি সি ইউনিটে যদি ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার ইংরেজিতে কত লাগবে? সর্বনিম্ন কিন্তু A- লাগবে। A- যদি কম হয়ে যায় তাহলে কিন্তু হবে না। আর বাংলাতে তো আমাদের এমনিতেই মার্ক উপরেই থাকে, কোনো সমস্যা নেই। তারপরে দেখো C1 ইউনিট যেটা, এটা যদি আমরা একটু দেখি, বিভাগ কোন কোন বিভাগ রয়েছে এখানে? নাটক ও নাট্যতত্ত্ব, এবং রয়েছে এখানে চারুকলা। মোট জিপিএ কত লাগবে টোটাল চতুর্থ বিষয় সহ? 7.00 কিন্তু এখানে লাগবে। এইচএসসি শর্ত কি? বাংলা সহ যে কোনো একটি বিষয়ে তোমার এখানে বি থাকা লাগবে, আর কি বি যদি কম হয়ে যায় তাহলে তুমি কিন্তু সাবজেক্ট পাবা না। এবং চারুকলাতে তোমার কত লাগবে? বাংলা এবং ইংরেজিতে সর্বনিম্ন হইলো A- লাগবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা। আর এখানে কত লাগতেছে? এখানে কিন্তু বাংলাতে বাংলাতে A, ইংরেজিতে B লাগতেছে। এবং কন্ডিশন দিয়েছিল তারা, কিন্তু ভর্তি পরীক্ষার দ্বারা কন্ডিশন দিয়েছিল এখানে। আর দেখো এগুলো যদি কোনো রকম চেঞ্জ হয় এটা কিন্তু তোমাদের আমরা আপডেট জানাই দিব। সর্বশেষ সার্কুলার অনুযায়ী এই আপডেটটাই রয়েছে আমাদের কাছে। এই অনুযায়ী তুমি অ্যাকচুয়ালি দেখতে পারো যে কোন কোন সাবজেক্ট তুমি পেতে পারো, কোন কোন সাবজেক্ট পাওয়ার তুমি যোগ্য, তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা নাকি পারবা না, এই বিষয়গুলো কিন্তু তুমি দেখতে পারো এই অনুযায়ী। তারপর দেখো এখানে DEIBA অনুষদ রয়েছে, এই অনুষদের কন্ডিশন গুলো দেওয়া রয়েছে, ভর্তি পরীক্ষার শর্ত রয়েছে, এইচএসসি শর্ত রয়েছে, এই বিষয়গুলো একটু দেখে নেবো। আমাদের মেইন টার্গেট B+ ইউনিট যেটা রয়েছে সেটা দেখো। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পারফেকশন যেটা তোমার অ্যাকচুয়ালি কি কি লাগবে এখানে, জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য মাস্ট তোমার যে বিষয়টা লাগবে সেটা হইলো কি? জাবি কোশ্চেন ব্যাংক। এটা তোমার তো মাস্ট লাগবে, জাবি কোশ্চেন ব্যাংক। জাবি কোশ্চেন ব্যাংক অ্যাকচুয়ালি তুমি কিসের জন্য পড়বা? জাবি কোশ্চেন ব্যাংক পড়বা প্রশ্ন প্যাটার্নটা বোঝার জন্য। প্রশ্ন প্যাটার্ন অ্যাকচুয়ালি এখানে কিভাবে কোশ্চেন করা হচ্ছে, এবং ওই টাইপ যদি তুমি ভালোভাবে কমপ্লিট করো, ওই টপিকসগুলো ভালোভাবে কমপ্লিট করো, তাহলে তুমি এখানে সহজেই কমন পেয়ে যাবা। এর পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংক, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংক, এগুলো তোমার কিন্তু ভালোভাবে পড়ে নিতে হবে। এবং বিসিএস কোশ্চেন ব্যাংকটা পড়তে হবে, কারণ বিসিএস কোশ্চেন ব্যাংকে যে লিটারেচার রিলেটেড যে কোশ্চেন গুলো আছে এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের দেখতে হবে। আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো। তারপর দেখো আমি আবারও বলতেছি, ইংলিশ 10টা যে বেসিক ক্লাস রয়েছে, জাস্ট কি করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা হোয়াটসঅ্যাপে নক দিবা, তাহলে তোমাদেরকে এই ক্লাসগুলো কিন্তু ফ্রিতেই দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। এখানে দেখো ইংরেজির একেবারে ভিত গড়ার মতো যে ক্লাসগুলো সেগুলো রয়েছে, এর মধ্যে 5-6টা তুমি কোশ্চেন কমন পাবা ভাই, 5-6টা কোশ্চেন তুমি কমন পাবা, এটা তুমি শিওর থাকো ইনশাআল্লাহ। এগুলো পড়ার পর তুমি যদি ভালোভাবে আরো মাস্টার বা অন্যান্য যে লেকচার শিট বা যেটাই থাক না কেন তোমার কাছে, এগুলো যদি কমপ্লিট করো তাহলে প্রিপারেশনটা অনেক স্ট্রং হবে। তারপর দেখো আমাদের 3টা ব্যাচ চলমান রয়েছে। একটা হলো ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1, এটা কাদের জন্য? এটা হলো ফার্স্ট টাইমারদের জন্য, যারা ফার্স্ট টাইমার তাদের জন্য ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1। এখানে যদি তুমি ভর্তি হও তাহলে তুমি অ্যাকচুয়ালি কি কি পাবা? ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1-এ তুমি যদি ভর্তি হও তাহলে তুমি ঢাকা ইউনিভার্সিটি কোর্স যেটা, এটা সব বাকি যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সেগুলোর কোর্সের ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তারপরে সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2 যেটা, এটাও সেম, এটাও 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত চলতেই থাকে, সবগুলো কোর্সে তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে এখানে। তারপর দেখো বিউপি যেটা রয়েছে, FASS FSSS যে ফাউন্ডেশন 1 রয়েছে, যারা জাস্ট বিউপির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ তারা তোমরা এই বিউপি ফাউন্ডেশন FASS FSSS এই আমাদের ব্যাচে তোমরা ভর্তি হয়ে যেতে পারো।
তারপরে যদি আমি তোমাদেরকে দেখাই, তারপরে তোমার সিটটা ইনশিওর করার জন্য এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে তুমি বিকাশ, নগদ, রকেট, তুমি ক্যাশ ইন বা সেন্ড মানি করে নক দিতে পারো, তাহলেই হয়ে যাবে। এটাই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে নক দিলে তুমি আমাদের ব্যাচ সম্পর্কে আরো ডিটেলস জানতে পারবা, কোনো সমস্যা নেই। তারপর যদি আমাদের মেন্টর প্যানেলটা দেখায়, এখানে আবির মাহমুদ রয়েছে, তারপর দিলরুবা দিনাপুর রয়েছে, ম্যারিট কিন্তু 17তম, ইনি কিন্তু আমাদের ব্যাচের স্টুডেন্ট ছিল, আমাদের ব্যাচেরই কিন্তু স্টুডেন্ট ছিল। তারপরে পৃথাপুর রয়েছে, ইনিও আমাদের ব্যাচের স্টুডেন্ট ছিল। জারিন তাসলিমাপুর রয়েছে, ইনিও আমাদের ব্যাচের স্টুডেন্ট ছিল আর কি। তারপরে আমি রয়েছি, আবির রয়েছি। তো ব্যাচে ভর্তি হয়ে যাওয়ার মাধ্যমে তুমি অ্যাকচুয়ালি কি পাবা, দিনরাত 24 ঘন্টা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে আমাদের কাছ থেকে। তোমার যে কোনো সমস্যা যেটা, জাস্ট আমাদেরকে নক দিবা, আমরা তোমাদেরকে সেটা সলভ করে দিব। তো দেখো তুমি অ্যাকচুয়ালি আমাদের কাছে কিসের জন্য ভর্তি হবা বা কিসের জন্য পড়বা, এই যে আমাদের সাকসেস লিস্টটা রয়েছে, ডেসক্রিপশন বক্সে এটা লিংক দেওয়া থাকবে, তুমি এখান থেকে দেখে নিতে পারবা আমাদের সাকসেস লিস্টটা। তারপর দেখো আমাদের একটা ফ্রি গ্রুপ রয়েছে, ফ্রি গ্রুপে তোমরা যদি অ্যাড হয়ে যাও তাহলে তোমরা এখানে আমাদের যে সাজেশনমূলক ভিডিও রয়েছে, তারপরে আবির মাহমুদ পেজে যে লাইভ ক্লাসগুলো হয়, এই ক্লাসগুলো তোমরা সহজেই এখান থেকে পেয়ে যাবা। আচ্ছা, তারপরে যদি আমি দেখাই, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি নক দিয়ে ডিটেলস জানতে পারবা সবকিছু সম্পর্কে, আমাদের ব্যাচ সম্পর্কে জানতে পারবা, আমরা কিভাবে ক্লাস নেই সম্পর্কে জানতে পারবা। আমাদের কিন্তু ক্লাস এবং এক্সাম এগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে হয়, মেমোরাইজিং এক্সাম হয়, তারপরে ক্লাস যেগুলো হয়েছে ক্লাসের উপর কিন্তু আলাদা এক্সাম হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো ডিটেলস জানার জন্য কি করো, তুমি হোয়াটসঅ্যাপে নক দিবা। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে তুমি হোয়াটসঅ্যাপে নক দিও, তাহলে তোমাকে কিন্তু এই ডিটেলস যাবতীয় সবকিছু দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। তো এই পর্যন্তই আমাদের আলোচনা ছিল। আমরা অ্যাকচুয়ালি আজকে দেখানোর চেষ্টা করছিলাম যে কি কি ধরনের পরিবর্তন এসেছে এবং আসতে পারে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এই পর্যন্তই তোমাদের সাথে আমি ছিলাম রাকিবুল ইসলাম, উইলান অ্যাডমিশন কেয়ার থেকে। আসসালামু আলাইকুম।